আসসালামু আলাইকুম। আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছে আমি রওশন আমিন রুহি। প্রতি পর্বের মতো এ পর্বেও শুরুতে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। সিটি কলেজ ও ঢাকা কলেজের সংঘর্ষের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান ব্যতীত নিজের ইচ্ছে মতো ঐচ্ছিক বিষয় বেছে নিতে পারছেন না শিক্ষার্থীরা। এছাড়াও থাকছে মে দিবস নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। এবারে বিস্তারিত। মে দিবস বা শ্রমিক দিবস আন্তর্জাতিকভাবে প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী পালিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন রাজপথে সমাবেশ ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। এই দিবসের মাধ্যমে উঠে আসে শ্রমিকের মর্যাদা ও ন্যায্য অধিকারের কথা। কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমাদের দেশের আরও ২০ লাখ শ্রমিকের কথা, যারা তথাকথিত শিশু শ্রমিক নামে পরিচিত, যাদের কম টাকায় বেশি খাটিয়েও পুষিয়ে নেওয়া যায়। কিন্তু তাদের অধিকারের কথা তো সেভাবে উঠছে না মে দিবসে। ছোট্ট বয়সেই এই শিশুরা কাঁধে তুলে নিয়েছে পরিবারের দায়িত্ব। নিজের শৈশব বিসর্জন দিয়ে সংগ্রামী জীবনে লড়াই করে চলেছে অনবরত। গরিবের শিশু যারা, তারা শৈশব আর বুঝে না, জন্ম থেকেই সে কিন্তু শৈশবকে হারাই ফেলে। সে দেখে যারা বড় লোকের ছেলেমেয়ে ওরা খেলে, ওরা অবসর সময় কাটায়, বন্ধুর সঙ্গে কাটায়, এই তো পারে না। তার জন্য তার স্বপ্নটাই কিন্তু সে নষ্ট করে ফেলছে। এখন এই স্বপ্নটার জন্য এখন আমরা কি বলবো, সে অবশ্যই কষ্টে আছে। সে শিশু তো শিশু, সে জীবনকে চিনতে চায়। চেনার সময়, সে উপভোগের সময় তাকে দেওয়া হচ্ছে জীবনের ভার, এটা বহন করতে হয়। এটা তো কাম্য না, এটা কোনো সমাজের, কোনো জাতির কাম্য হতে পারে না। এটা কিন্তু জাতির বুঝতে হবে, জাতির এগিয়ে আসতে হবে। কলমের পরিবর্তে হাতে তুলে নিয়েছে যন্ত্রপাতি। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ও ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী শিশু শ্রমিক নিয়োজিত শিশুর সংখ্যা বেড়ে 16 কোটিতে পৌঁছেছে, যা গত 4 বছরে বেড়েছে 84 লাখ এবং বর্তমানে বাংলাদেশে প্রায় 20 লাখের মতো শিশুরা শ্রমে নিয়োজিত। আমরা যেমন আজকাল দেখবো যে আমরা শিক্ষার খুব গুরুত্ব দিচ্ছি আমরা, ঠিক আছে, কিন্তু শিশু শ্রমের জন্য তো এরকম কোনো গুরুত্ব কোনো পলিটিক্যাল পার্টিরও দিতে দেখিনি। তাদের ম্যানিফেস্টোতে কিন্তু আলাদা করে শিশু শ্রম নিয়ে কোনো কথা বলে না। শিশুরা হয়তো ভোটার না, সেই জন্য হয়তো বলে না, কিন্তু ওরা আগামী দিনের ভোটার, তো ওরা আগামী দিনের রাষ্ট্র চালাবে, আগামী দিনের রাষ্ট্রের অর্থনীতির হাল ধরবে শিশুরা, তাই না? এদের জন্য রাষ্ট্র এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলো এই তাদের পরিকল্পনা থাকা দরকার, সুনির্দিষ্ট পরিকল্পনা, এবং একবারে পরিষ্কার করে জাতিকে বলা দরকার তাদের ভূমিকা কী। আফরিন আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। নিজের ইচ্ছে মতো ঐচ্ছিক বিষয় বেছে নিতে পারছে না শিক্ষার্থীরা। তারা বলছে, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞানের পাশাপাশি শারীরিক শিক্ষা, কর্ম ও জীবনমুখী শিক্ষা, চারু ও কারুকলার মতো বিষয়গুলোকে ঐচ্ছিক হিসেবে রাখার সুযোগ থাকা উচিত। অভিভাবকরা মনে করেন কেবল গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা কেউ পড়তে আগ্রহী নয়। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছেন, বিদ্যালয়গুলো চাইলে শিক্ষার্থীদের পছন্দকে প্রাধান্য দিতে পারে। বিস্তারিত দেখুন শেখ তানভীর রহমানের রিপোর্টে। 2025 সালে এক পুনরাবৃত্তি কারিকুলামে পড়ালেখা করছে শিক্ষার্থীরা। এটি 2012 সালের কারিকুলাম হলেও শিক্ষার্থীদের জন্য এনেছে বেশ কিছু নতুনত্ব, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ঐচ্ছিক বিষয় নির্বাচন। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের ইচ্ছা ও পারদর্শিতার উপর নির্ভর করে যে কোনো একটি বিষয়ের উপর যোগ্যতা অর্জন করতে পারবে। এর কারণেই জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড NCTB কর্তৃক চারুকারুকলা, শারীরিক শিক্ষা, কর্ম ও জীবনমুখী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষার মতো বইগুলো প্রণয়ন করে। শিক্ষার্থীদের চয়েসের উপরে এটা ডিপেন্ড করে যে শিক্ষার্থীরা আসলে যে সাবজেক্টটা পড়তে কমফোর্ট ফিল করে আর কি, সেটাই। তবে স্কুল কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে সেই জায়গাটাকে সেটেল করা দরকার, কেননা স্কুলের অনেক ক্ষেত্রে অবকাঠামোগত সুবিধা নাও থাকতে পারে, ঠিক আছে। যদি না থাকে সেই ক্ষেত্রে ধরো শিক্ষক নাই, সেই ক্ষেত্রে আমি সাবজেক্টটা চুজ করলাম, তাহলে সে কীভাবে পড়াবে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষক
এবং স্কুলের যে অবকাঠামো শুধু না, আমি শিক্ষকের সক্ষমতার অনুযায়ী সেটাকে যদি অ্যালাইনমেন্ট করা হয় তাহলে পারফেক্টলি করা যাবে আর কি। কিন্তু বিদ্যালয়গুলো সকল শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে একটি বিষয়ের উপরেই পাঠদান করাচ্ছে। জি, আমাদেরকে স্কুল থেকে বাধ্যতামূলকভাবে কৃষি শিক্ষা পড়ানো হচ্ছে। তোমাদের কি কৃষি শিক্ষা বাদেও যেমন কর্মমুখী জীবন শিক্ষা আছে, চারুকারু আছে, এইগুলো কি প্রিফেয়ার করা হয়েছিল? না, আমাদেরকে এগুলো প্রিফার করানো হয়নি। গার্হস্থ্য বিজ্ঞান বাদেও কোনো বিষয় অপশনাল দেওয়া হয়েছিল? জি, আমাদেরকে কর্মমুখী জীবন শিক্ষা, তারপর চারুকারু ইত্যাদি এরকম আরও কয়েকটি বই অপশন দেওয়া হয়েছিল, কিন্তু আমরা গার্হস্থ্য বিজ্ঞান বইয়ে যেহেতু আমরা স্বাস্থ্য সম্পর্কে তারপর জীবন ব্যবস্থা সম্পর্কে অনেক জ্ঞান পাবো, সেই জন্য আমরা গার্হস্থ্য বিজ্ঞান বইটাই বেশি প্রেফার করেছি। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন পর্যাপ্ত শিক্ষকের অভাবে তারা ব্যর্থ হচ্ছেন এ সকল বিষয়ে পাঠদানে। আমরা 1 বছর আগে চাহিদা প্রদান করে থাকি, ওইখান থেকে নির্দেশনা থাকে যে আমরা শুধুমাত্র একটি বইয়ের চাহিদা দিতে পারবো, একাধিক বইয়ের চাহিদা দিতে পারবো না। তবে যে স্কুলগুলো কোএডুকেশন ছাত্রও আছে এবং ছাত্রীও আছে, সেই ক্ষেত্রে আমরা গার্হস্থ্য বিজ্ঞান দিতে পারি, অর্থাৎ 2টি বিষয় ঐচ্ছিক বিষয় তারা পাঠদান করতে পারে। আরেকটি বিষয় হলো যে বিদ্যালয়গুলোতে যে ঐচ্ছিক বিষয় যে 6টি সংযোগ করা হয়েছে, এই বিষয়গুলোর অতিরিক্ত কোনো শিক্ষক নেই, ফলে বিদ্যালয়গুলো ইচ্ছা করলো পড়াতে পারে না। যেমন ঐচ্ছিক বিষয়গুলোর মধ্যে সংস্কৃত আছে, পালি আছে, সচিত্র আরবি পাঠ আছে, সঙ্গীত আছে, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, শারীরিক শিক্ষা আছে। তো এতগুলো বিষয়ের শিক্ষক তো সাধারণত আমাদের স্কুলগুলোতে সরকার কর্তৃক দেওয়া নেই। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের এ সকল সুবিধা না দেওয়ায় তাদের সৃজনশীলতায় এক প্রকার বাধা হয়ে দাঁড়াতে পারে। এডুকেশনের যে ডোমেইনগুলো আছে, সেই ডোমেইনের গুরুত্বপূর্ণ একটা ডোমেইন তো হলো সাইকোমোটর ডোমেইন। সেই সাইকোমোটর ডোমেইনের ডেভেলপমেন্টের জন্য ঐচ্ছিক বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন সাইকোমোটর ডোমেইনের পাশাপাশি ক্রিয়েটিভিটির জন্য যেমন অঙ্কন, চিত্র অঙ্কন, ড্রয়িং একটা সাবজেক্ট আছে, গার্হস্থ্য অর্থনীতি আছে, কৃষি শিক্ষা আছে, শারীরিক শিক্ষা আছে, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। এগুলো যেটা করণীয় সেটা হলো ঐচ্ছিক বিষয়গুলো যেহেতু পাবলিক পরীক্ষায় সংযুক্ত থাকে না, সে কারণে শিক্ষার্থীরা এটার উপরে গুরুত্ব কম আরোপ করে। কারণ আমাদের অভিভাবকরাও পরীক্ষা নির্ভর, ফলাফল নির্ভর তাদের সন্তানদের জন্য, সে কারণে যে কাজটি করা জরুরি বা করা যেতে পারে এই সমস্ত ঐচ্ছিক বিষয়গুলোকে মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড বিষয় হিসাবে হলেও এটি পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত করা উচিত। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যকার বারবার সংঘর্ষ যেন রাজধানীবাসীর জন্য এক অনাকাঙ্ক্ষিত আতঙ্কে পরিণত হয়েছে। সাধারণ মানুষের চলাচলের সৃষ্টি হচ্ছে চরম দুর্ভোগ, আর শিক্ষা কার্যক্রমেও বড় ধরনের ব্যাঘাত পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় এবং শ্রেণীকক্ষে অনিয়মিত উপস্থিতির কারণেই তৈরি হচ্ছে এই অস্থিরতা। সংঘর্ষপ্রবণ এই পরিস্থিতির প্রভাব পড়ছে শিশু কিশোরদের মনোজগতেও। বিস্তারিত মোহাম্মদ মোবারক হোসেনের রিপোর্টে। সাম্প্রতিক সময়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার সংঘর্ষ যেন অশান্তির আরেক নাম হয়ে উঠেছে রাজধানীতে। দুই কলেজের পারস্পরিক দ্বন্দ্বে হরহামেশাই জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে প্রভাব বিস্তার করার মানসিকতা এবং মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে প্রতিনিয়তই এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বের ঘাটতি, তারা নিজেরা মোবাইল আসক্ত, বন্ধুত্বের যে ঘাটতি, ক্লাসরুমে যে দেখা যাচ্ছে যে যার মতো মোবাইল নিয়ে বসে আছে, বন্ধুত্বের মধ্যে যে গলা ধরে একসাথে খাবে গল্প করবে সেই জিনিসটা নাই, এটি একটি। আর দ্বিতীয় হচ্ছে যে নৈতিকতার ঘাটতি, যার কারণে দেখা যাচ্ছে যে শুধু শিক্ষার্থীরা নিজেদের মধ্যে না, শিক্ষকদের সাথেও কলহে লিপ্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন দিনের পর দিন শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখায় অপূরণীয় ঘাটতি তৈরি হচ্ছে, যার ফলে বোর্ড পরীক্ষায় অন্য শিক্ষার্থীদের তুলনায় তারা বেশ পিছিয়ে পড়তে পারে। দুটি কলেজ যখন সংঘর্ষে জড়াচ্ছে, পরীক্ষা হচ্ছে পাবলিক বোর্ডের আন্ডারে, অন্য পাবলিক বোর্ড তো এই দুটি কলেজকে কনসিডার করছে না, এটা কখনোই পূরণ হবে না এবং এই ঘাটতি নিয়ে তাদেরকে যেতে হবে। হয়তো কোনোভাবে পরীক্ষায় পাশ করে যাবে, কিন্তু তাদের কর্মজীবনে তাদেরকে এটার জন্য সাফার করতে হবে। আর যে ঘাটতি সেটা শুধু ওখানে কেন, নেশন ওয়াইড পুরো সারা জাতিতে ঘাটতি। গত বছর থেকে তো স্কুল কলেজ কয়দিন খোলা ছিল। শিশু কিশোররা অনুকরণ প্রিয়, সংঘর্ষপ্রবণ পরিবেশ থেকে তারা প্রভাবিত হতে পারে। সুতরাং সন্তানকে এরূপ পরিবেশ এবং সঙ্গ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে অভিভাবককেই। একজন ছাত্রর আসলে প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, ক্লাসরুমের ডিসিপ্লিনটা মেনে চলা এবং সোশ্যাল স্কিল ডেভেলপ করা, যে সামাজিক দক্ষতা, সে বন্ধু তৈরি করবে, বন্ধুত্বের বিপদে সাহায্য করবে, একসাথে আনন্দ করা, এগুলো সব কিছু একজন স্টুডেন্টের দায়িত্ব
দায়িত্বের মধ্যে পড়ে। তো সেগুলো সঠিকভাবে ইমপ্লিকেশন অথবা বাস্তবায়ন করার জন্য প্রথম শিক্ষাটাই কিন্তু আসে পরিবার থেকে বা অভিভাবকদের কাছ থেকে। সুতরাং পরিবার বা পারিবারিক জীবন অথবা পারিবারিক যে নিয়মকানুনটা সেটার একটা সৌন্দর্য থাকা উচিত, অথবা হচ্ছে বাবা মার মধ্যে এমন একটা সমঝোতামূলক সম্পর্ক থাকা উচিত যেটা বাচ্চাদের উপর হচ্ছে ক্ষতিকর প্রভাব যেন না পড়ে। এরপর হচ্ছে যে বাচ্চারা যে কোনো সমস্যায় পড়তে পারে, তো সেটা স্কুল রিলেটেড হতে পারে, বন্ধু রিলেটেড হতে পারে। তো সেই ক্ষেত্রে প্রথম কিন্তু তারা যায় হচ্ছে ক্লাস টিচারদের কাছে। সুতরাং টিচারদেরও এখানে দায়িত্ব হচ্ছে যে পড়াশোনা বা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা শিক্ষা দেওয়া। এবং অনেক ক্ষেত্রে আমরা বলবো যে বাচ্চারা হচ্ছে কিন্তু অনুকরণ প্রিয়, সেটা একদম ছোট বাচ্চা হোক অথবা কিশোর কিশোরী বয়সে হোক। সুতরাং আমাদেরকে প্যারেন্টস হিসেবে অথবা শিক্ষকদেরকে যেরকম ব্যবহার করতে দেখেন তারা কিন্তু সেভাবেই নিজেদেরকে গড়তে চায়। সুতরাং আমরা যদি একটা ভালো রোল মডেল হিসেবে কাজ করতে পারি তো বাচ্চাদের জন্য অবশ্যই এটা একটা গুড লার্নিং হবে। শিক্ষার্থীদের মধ্যকার এই সমস্যা সমাধানে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সাথে দ্রুত শ্রেণীকক্ষে ফিরে গিয়ে পড়াশোনার প্রতি মনোযোগী হতে তাদেরকে উৎসাহিত করতে হবে। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেশে বাড়ছে নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, যার শিকার হচ্ছে ছোট শিশুরা। শিশু এবং কিশোরদের নিরাপত্তা নিয়ে চিন্তিত অনেকেই। এমন পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল শেখানোকে গুরুত্ব দিচ্ছেন প্রশিক্ষকরা। তাদের মতে এই শিক্ষা শুধু শারীরিক সুরক্ষায় নয়, বাড়ায় আত্মবিশ্বাসও। বিস্তারিত ইয়ানুর হক মোবের রিপোর্টে। বর্তমানে বাংলাদেশের শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিন দিন বেড়েই চলেছে। রাস্তাঘাট, স্কুলের আশপাশ, এমনকি নিজের বাড়ির পাশেও শিশুরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে। সহিংসতা, অপহরণ এবং নির্যাতনের মতো ঘটনা এখন নিয়মিত খবরের শিরোনাম। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশে শিশু নির্যাতনের হার প্রতি বছর গড়ে 15% করে বাড়ছে। বিভিন্ন তথ্য অনুসারে 6 থেকে 12 বছর বয়সের মধ্যে শিশুদের সহজ এবং কার্যকর আত্মরক্ষার কৌশল শেখানো সবচেয়ে ফলপ্রসূ। তাই দেশের বিভিন্ন স্কুল ও সংগঠন শিশুদের জন্য কিডস সেলফ ডিফেন্স ক্লাস চালু করেছে। নিজের আত্মরক্ষাটা হচ্ছে সর্বপ্রথম। তো আমার মতে যে প্রত্যেকটা মেয়েরই সেলফ ডিফেন্স থাকা দরকার। যে অনেকে মনে করতে কারাটে মানে মারপিট, কারাটে মানে শুধু মারপিট না, কারাটে মানে হচ্ছে সেলফ ডিফেন্স। আমি আমাকে কতটুকু রক্ষা করতে পারলাম, এবং আমি যদি কারাটে জানি আমি আমার আশেপাশের লোকজনকেও রক্ষা করতে পারবো। প্রশিক্ষকদের মতে এসব ক্লাসের মূল উদ্দেশ্য হলো শিশুরা বিপদের মুহূর্তে কিভাবে সচেতনভাবে এবং সাহসের সঙ্গে নিজেদের রক্ষা করতে পারবে তা শেখানো। মার্শাল আর্ট শিক্ষা শুধু শরীর চর্চাই না, আত্মরক্ষামূলক কৌশল সহকারে শরীরচর্চা একসাথে করতেছে। এটা শরীরের জন্য ভালো। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারও বলে আপনি নিয়মিত ব্যায়াম করবেন। হ্যাঁ, আপনার দেখা যায় অ্যাভেলেবেল ছেলেরা, অল্প বয়স্কের ছেলেরা ডায়াবেটিস হয়ে যাচ্ছে, মাজা ব্যথার জন্য হাঁটতে পারতেছে না, মানে নানান সমস্যা আমাদের প্রতিনিয়ত সংসার জীবনে আছে। বাট কারাতে এরকম একটা শিল্প, আপনি এটা শিখলে আমার মনে হয় শারীরিক সুস্থতা এছাড়া ভালো আর ঔষধও নেই। অভিভাবকরাও বলছেন নিজের সন্তানের হাতে আত্মরক্ষার শক্তি তুলে দেওয়া। ওর ফিউচারের জন্য এটা দরকার আছে, ওর হেলথের জন্য এটা দরকার আছে, ও সুস্থ থাকবে সেজন্য। শিশুদের নিরাপত্তা এখন জাতীয় অগ্রাধিকার হয়ে উঠেছে। আত্মরক্ষার শিক্ষা শিশুদের ঝুঁকি মোকাবেলার সক্ষম করে তুলবে। স্কুল, পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। নিরাপদ ভবিষ্যৎ গড়তে এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ। বর্তমান সময় শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবক থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবার মনেই রয়েছে উদ্বেগ। বিভিন্ন জরিপে দেখা গেছে দেশে শিশু নির্যাতন ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এই বাস্তবতায় আত্মরক্ষার কৌশল শেখানো এখন আর বিলাসিতা নয়, বরং জরুরি এক প্রয়োজন। ইয়ানুর হক, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গণনার এক প্রাচীন যন্ত্র অ্যাবাকাস, যার শিকড় খ্রিস্টপূর্ব 300 অব্দে, আস্থা হয়ে উঠেছে আধুনিক যুগের শিশুদের মস্তিষ্ক বিকাশের এক অতুলনীয় মাধ্যম। স্মার্ট ব্রেন বাংলাদেশ দেশের শিশুদের জন্য এনেছে প্রাচীন জ্ঞানকে আধুনিক রূপে শেখার এক নতুন সুযোগ। দেশ জুড়ে অ্যাবাকাস চর্চায় অনেক শিশু যুক্ত হচ্ছে, আর গর্বে বুক ফুলিয়ে বলছেন অভিভাবকরা, আমার সন্তান এগিয়ে চলছে বিশ্বজয়ের পথে। বিস্তারিত চিন্তা আহমেদের রিপোর্টে। রেডি, স্টার্ট। 3 7 + 5 6 + 2 4 + 3 5 6 4 7 8 + 9 7 + 8 আনসার 30। ভেরি গুড। অ্যাবাকাস বিশ্বের প্রথম গণনা যন্ত্র, খ্রিস্টপূর্ব 300 থেকে 500 অব্দে যার জন্ম। আজও বিশ্বজুড়ে লাখ লাখ শিশু শিখছে কিভাবে অ্যাবাকাসের মাধ্যমে শুধু সংখ্যা নয়, গড়ে তুলতে হয় আত্মবিশ্বাস। স্মার্ট ব্রেইন বাংলাদেশ শিশুদের জন্য তৈরি করছে অ্যাবাকাস, শেখার এক সুবর্ণ সুযোগ, যার মাধ্যমে শিশুরা নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে, দেশ পেরিয়ে বিদেশে গিয়ে সুনাম বয়ে আনছে। তুমি এটা কতদিন থেকে শিখছো? আমি 1 বছরের উপরে থেকে শিখছি। তোমার ফ্রেন্ডরা কি বলে?
আমার ফ্রেন্ডরা অনেক কিউরিয়াস, তুমি এগুলো কিভাবে করো, আমাকে একটু শিখিয়ে দিবা, আমি এগুলো শিখতে চাই, এমনই কিছু। ওরাও কি শিখতে চায়? হ্যাঁ। ওকে, তুমি যে এখানে এগুলো শিখছো, তুমি কোনো কম্পিটিশন বা? হ্যাঁ, ওইটা কম্পিটিশনে যোগ্য দিয়েছিলাম অ্যাডভান্স লেভেলে, আর আমি হলো 3rd হতে পেরেছি আলহামদুলিল্লাহ। 6 মাস হলো আমার এখানে, আমি অ্যাবাকাসে ঢুকছি, তো আমার আত্মবিশ্বাস বাড়ছে। আমি হচ্ছে যে কোনো কিছু ডিভাইস এসব ছাড়া হচ্ছে আমি অ্যাবাকাস করতে পারি, MA, তারপর ডিকটেশন। সন্তানকে অ্যাবাকাসের মাধ্যমে সমৃদ্ধ জিনিস শেখাতে পেরে খুশি অভিভাবকরাও। যে কোনো ডিভাইস ছাড়া সে করতে পারে এবং অনেক হাতে লেখা অনেক দ্রুত হয়েছে, পরীক্ষায় সে সবার আগে সব কিছু করতে পারে এবং তার মেধাবী অনেক বেশি হয়েছে এবং সে যে কোনো কিছু তাড়াতাড়ি মনে রাখতে পারে এবং করতেও পারে। হ্যাঁ, ও অন্যদের থেকে ডেভেলপ হয়েছে। তাছাড়া ও স্ট্যান্ডার্ড 3-তে পড়ছে, ওকে আমি কোনো টিচার এখনও দেইনি বাসায়। ও মাশাআল্লাহ স্কুল থেকে যেটা পড়ে আসছে সেটা দিয়ে ওর হয়ে যাচ্ছে। অ্যাবাকাসের মাধ্যমে শিশুরা মস্তিষ্কের পূর্ণ বিকাশ ঘটে। স্মার্ট ব্রেইন বাংলাদেশ কর্তৃপক্ষ শিশুদের মাঝে অ্যাবাকাসের ধারণা ছড়িয়ে দিতে পেরে আনন্দিত। স্মার্ট ব্রেনের যাত্রা শুরু হয় 2019 সালে এবং এখন স্মার্ট ব্রেন বাংলাদেশে টোটাল 10টা শাখা রয়েছে এবং দেশের বাইরে 18টা দেশ অতিক্রম করেছে। 2019 সাল থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার পর থেকে আমরা বেশ ভালো সাড়া পেয়েছি এবং প্রতি বছর আমাদের এই স্মার্ট ব্রেন বাংলাদেশ আয়োজন করে একটি ন্যাশনাল কম্পিটিশন এবং এই ন্যাশনাল কম্পিটিশনে যারা খুব ভালো করে তারা সুযোগ পায় দেশের বাইরে কম্পিটিশনে অ্যাটেন্ড করার। ইন্টারন্যাশনাল কম্পিটিশনের প্রতি বছরই আমাদের বাচ্চারা খুব গৌরবের সাথে আরও 18টি দেশের সাথে আমাদের বাচ্চারা খুব ভালো সাফল্য বয়ে আনছে। অ্যাবাকাস গণনা নয়, বরং বুদ্ধিমত্তার নবজাগরণ। একটি শিশুর বিকাশের শ্রেষ্ঠ সময় 5 থেকে 15 বছর বয়সে। এই সময় অ্যাবাকাস শুধু গাণিতিক দক্ষতাই নয়, স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখে। একই সাথে ব্রেনের পূর্ণ বিকাশেও সাহায্য করে। এই ছোট্ট অ্যাবাকাস যেন একটি শিশুর বিশাল ভবিষ্যতের চাবিকাঠি। চিন্তা আহমেদ, আমরা বোঝাই ATN বাংলা, ঢাকা। গত 30 এপ্রিল ভিশন গ্লোবাল স্কুলে অনুষ্ঠিত হলো সায়েন্স ফেয়ার 2025। অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্কুলের প্লে গ্রুপ 2A লেভেলের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবন এবং বৈজ্ঞানিক চিন্তাকে উৎসাহিত করতে এই আয়োজন বলে জানান স্কুলের প্রধান শিক্ষক। আমি জানি যে আমার যে ছোট ছোট বাচ্চারা এরা একদিন বড় বিজ্ঞানীতে তৈরি হবে, এটাই আমাদের উদ্দেশ্য, এদেরকে ছোট ছোট আবিষ্কারের মাধ্যমে বড় বিজ্ঞানী করে তৈরি করা। সেন্সর লাইট, সোলার কার, ওয়াটার টারবাইন, বায়োমাইক্রোস্কোপ সহ প্রাত্যহিক জীবনে ব্যবহৃত উন্নত প্রযুক্তি প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা চৌধুরী, স্কুলটির প্রধান শিক্ষক আশফাক জাহাঙ্গীর সহ স্কুলের শিক্ষক মণ্ডলী। রাজধানীর নটরডেম কলেজে গেল 24 থেকে 26 এপ্রিল 2025 অনুষ্ঠিত হলো নটরডেম কলেজ মডেল ইউনাইটেড নেশনস 2025। মডেল ইউনাইটেড নেশনস বা ছায়াজাতিসংঘ একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় এবং সমাধানের চেষ্টা করে। এবারের সম্মেলনে দেশের 40 থেকে 50টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 3 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের অধ্যক্ষ ডক্টর ফাদার হেমন্ত পিওস রোজারিও, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনাপি ক্যাংলেট এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। 26 এপ্রিল সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে এ ধরনের আয়োজনে গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়। পড়ালেখার পাশাপাশি এখন শিশুরা ঝুঁকছে একাডেমিক ক্লাব ভিত্তিক খেলাধুলায়। বাংলাদেশে টেবিল টেনিস খেলায় আগ্রহ বাড়ছে শিশুদের। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণও করছে। কেবল তাই নয়, অভিভাবকরাও সন্তানদের মোবাইলের মতো ডিভাইস থেকে দূরে রাখতে অনুশীলনে পাঠাতে উৎসাহিত হচ্ছেন। বিস্তারিত সাম্মুরসেলিন খোকার রিপোর্টে। টেবিল টেনিস, যার অন্য নাম পিং পং, গত কয়েক বছরে শিশুদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। খেলাটি শিখতে এখন অনেক শিশু কিশোররাই বিভিন্ন ক্লাবে ভর্তি হয়ে প্রশিক্ষণ নিচ্ছে। শিশুরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের হয়ে টেবিল টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে এবং বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। এটা আসলে আমার ফেভারিট গেম, আর তাছাড়া এটা আমার খুবই ইন্টারেস্টিং লাগে, এই জন্য আমি এটা খেলি। তোমার এই খেলার উপর নিজের কোনো ক্যারিয়ার তৈরি করার ইচ্ছা আছে? আমার ন্যাশনাল টিমে যাওয়ার ইচ্ছা আছে আর ওখান থেকে দেশের জন্য প্রাইজ আনার ইচ্ছা আছে। ন্যাশনাল টিমে খেলার জন্য ডেইলি প্রায় 6 থেকে 7 ঘন্টা প্র্যাকটিস করতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে। সো এগুলো আর কি আস্তে আস্তে আমি শুরু করছি, যাতে ইনশাল্লাহ আমি ন্যাশনাল টিমে চান্স পেতে পারি। এই শিশুদের স্বপ্ন টেবিল টেনিস এর উপর নিজের ক্যারিয়ার তৈরি করা।
অভিভাবকরাও উৎসাহ দিয়ে যাচ্ছে। পড়ালেখার সাথে খেলার একটা খুব ভালো রিলেশন আছে, সেই জন্য আমরা চাই আমাদের বাচ্চারা খেলার সাথে রিলেটেড থাকুক অলওয়েজ। বাংলাদেশে যতগুলো ইনডোর গেম আছে টেবিল টেনিস ইজ দ্য বেস্ট, এর কোনো বিকল্প নাই। আমরা যদি টেবিল টেনিসকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই এবং ছেলে মেয়েদেরকে শিশুদেরকে ডিভাইস থেকে দূরে রাখতে চাই, তাহলে টেবিল টেনিসের কোনো বিকল্প নেই। আমার মনে হয় প্রতিটা মহল্লা একটা টেবিল টেনিসের একটা এরকম ক্লাব অথবা এরকম একটা রুম থাকা উচিত, যেখানে তারা প্র্যাকটিস করতে পারে রেগুলারলি। টেবিল টেনিস প্রশিক্ষক বলছেন, ইলেকট্রনিক ডিভাইসের আসক্তি থেকে শিশুদের সরিয়ে আনার জন্য খেলার বিকল্প নেই। বাচ্চারা ডিভাইস মুখে এমন হয়ে গেছে যে বাবা মা চায় পড়ালেখার পাশাপাশি কোনো স্পোর্টসে অন্য কোনো অ্যাক্টিভিটিতে দিতে, সেই হিসাবে ইনডোর গেম হিসাবে টেবিল টেনিস খুবই সুইটেবল। তো গার্ডিয়ানরা এখানে পাঠান, আর বাচ্চারাও খুব আনন্দ সহকারেই খেলে। আগে ডিস্ট্রিক্টে অনেক রকমের খেলা হতো, অনেক স্কুল টুর্নামেন্টগুলো হতো, এখন সেগুলো অফ হয়ে গেছে, এই জন্য বাচ্চারা হয়তো আসছে না। আর বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল, গভর্নমেন্ট স্কুলগুলোতে যদি টেবিলের ব্যবস্থা থাকে বাচ্চারা খেলবে। টেবিল টেনিস বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে বেশ সাফল্য অর্জন করেছে। টেবিল টেনিস এই খেলাটি আস্তে আস্তে শিশুদের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে। অভিভাবকরাও চায় তাদের শিশুরা যেন এই খেলাটির উপর নিজের ক্যারিয়ার তৈরি করে ও বিদেশে ন্যাশনাল টুর্নামেন্ট খেলে সিলভার, ব্রোঞ্জ, গোল্ড মেডেল জিতবে ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বিদেশের মাটিতে। সামুর সালিন আহমেদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়া তোমরা চাইলে আমাদেরকে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো 0131770882। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।